তাহলে শুরু করছি আমার এই গল্প। গল্পের নাম কালো শাড়ির মায়া। গ্রামটা ছিল ধানক্ষেত আর বাঁশঝাড়ে ঘেরা। নাম ছিল শ্যামপুর। গ্রামের মানুষ সন্ধ্যা হলেই দরজা জানালা বন্ধ করে ঘরে থাকত, কারণ শ্যামপুরের পুরনো জমিদার বাড়ির কথা সবাই জানত। বাড়িটা এখন খানুভাঙা পড়ে আছে জঙ্গলের মধ্যে, কিন্তু তার ভেতরে কিছু একটা বাস করে, এমনটাই গুঞ্জন ছিল। সেই কিছু একটা ছিল কালো শাড়ি পরা এক নারী। বছর 50 আগের কথা। জমিদার বাড়িতে থাকতেন জমিদার রায়বাহাদুর শিবনাথ চৌধুরী। তার একমাত্র মেয়ে ছিল মায়া। মায়া ছিল অপরূপ সুন্দরী, কিন্তু তার মন ছিল অস্থির। গ্রামের এক গরিব যুবক, নাম হরি, তার প্রেমে পড়েছিল, কিন্তু জমিদার এই সম্পর্ক মেনে নেননি। এক রাতে হরিকে বাড়ির চাকররা ধরে নিয়ে যায়, আর তারপর থেকে হরির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মায়া পাগলের মতো হয়ে গিয়েছিল। কিছুদিন পর এক পূর্ণিমার রাতে মায়াকে দেখা গিয়েছিল জমিদার বাড়ির ছাদে, কালো শাড়ি পরে। সে চিৎকার করে বলেছিল, আমি ফিরে আসব হরি, আমি ফিরে আসব। তারপর সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রাণ দেয়। তারপর থেকে জমিদার বাড়িটা অভিশপ্ত হয়ে গেল। যারা বাড়ির কাছাকাছি যেত, তারা শুনত কারো কান্নার আওয়াজ, আর দেখত একটা কালো শাড়ির ছায়া। গ্রামের লোকেরা বলতো, মায়ার আত্মা হরির জন্য অপেক্ষা করে। বর্তমান সময়ে গল্পটা শুরু হয় রাহুলের সঙ্গে। রাহুল ছিল শহরের ছেলে, ফটোগ্রাফার। সে পুরনো ভাঙা বাড়ির ছবি তুলতে ভালোবাসত। শ্যামপুরের জমিদার বাড়ির কথা সে তার এক বন্ধুর কাছে শুনেছিল। ওখানে যাস না রাহুল, বন্ধুটা বলেছিল, ও বাড়িতে ভূত আছে। রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল, ভূত? আমি তো ভূতের ছবিও তুলে আনব। এক পূর্ণিমার রাতে রাহুল শ্যামপুরে পৌঁছল। গ্রামের মানুষ তাকে বাড়িটার কাছে যেতে বারণ করল, কিন্তু রাহুল কারো কথা শুনল না। সে তার ক্যামেরা আর টর্চ নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল। বাড়িটা ছিল জঙ্গলে ঢাকা, দরজা জানালা ভাঙা। চাঁদের আলোয় বাড়িটা যেন কোনো ভয়ঙ্কর দানবের মতো দাঁড়িয়েছিল। রাহুল ভেতরে ঢুকল। বাড়ির মেঝেতে ধুলো জমে আছে, দেয়ালে মাকড়সার জাল। হঠাৎ সে শুনল একটা মৃদু কান্নার আওয়াজ। কে কে ওখানে? রাহুল চিৎকার করে বলল, কিন্তু কোনো উত্তর এল না। সে ক্যামেরা তুলে ছবি তুলতে শুরু করল। হঠাৎ তার ক্যামেরার লেন্সে একটা ছায়া দেখা গেল। সে তাকিয়ে দেখল, সিঁড়ির কাছে কেউ দাঁড়িয়ে আছে। কালো শাড়ি পরা এক নারী। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো যেন শূন্য। রাহুলের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে পিছিয়ে যেতে গেল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল না, কিন্তু তার কালো শাড়ির প্রান্ত মেঝেতে ঘষে যাচ্ছিল। হরি, তুমি এসেছো? নারীটির কণ্ঠ ভাঙা, যেন কবর থেকে উঠে এসেছে। রাহুল চিৎকার করে বলল, আমি হরি নই, আমি রাহুল। কিন্তু নারীটি থামল না। তার চোখ থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছিল। রাহুল দৌড়ে পালাতে চেষ্টা করল, কিন্তু বাড়ির দরজা জানালা যেন নিজে থেকে বন্ধ হয়ে গেল। সে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করল। তার হৃৎপিণ্ড যেন বুক ফাটিয়ে বেরিয়ে আসবে। হঠাৎ সে শুনল, দরজার ওপাশ থেকে কেউ নখ দিয়ে আছড়াচ্ছে। হরি, আমাকে ছেড়ে কেন গেলে? কণ্ঠটা এবার আরো কাছে। রাহুলের টর্চটা কাঁপছিল। সে দেখল, ঘরের দেয়ালে একটা ছায়া পড়েছে, কিন্তু ঘরে তো সে ছাড়া কেউ নেই। হঠাৎ ঘরের আলো নিভে গেল। অন্ধকারে শুধু চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছিল। রাহুলের পিছনে ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা। সে ঘুরে তাকিয়ে দেখল, কালো শাড়ির নারীটি তার ঠিক পিছনে দাঁড়িয়ে। তার মুখ এখন আর মানুষের নয়। চোখ দুটো শুধু কালো গর্ত, আর মুখে একটা ভয়ঙ্কর হাসি। তুমি হরি না হলেও আমার কাছে থাকবে, সে বলল। তার কণ্ঠে যেন হাড় হিম করা শীত। রাহুল চিৎকার করে মাটিতে পড়ে গেল। নারীটি তার দিকে এগিয়ে আসল। তার হাত থেকে কালো রক্ত ঝরে রাহুলের গায়ে পড়তে লাগল। রাহুলের চোখে শুধু সেই ফ্যাকাশে মুখ আর কালো শাড়ি। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকের জমিদার বাড়ির সামনে রাহুলের ক্যামেরাটা পড়ে থাকতে দেখল, কিন্তু রাহুলের কোনো চিহ্ন ছিল না। ক্যামেরায় শেষ ছবিটা ছিল একটা কালো শাড়ি পরা নারী। তার মুখে হাসি, আর পিছনে একটা ছায়া, যেন কাউকে জড়িয়ে ধরেছে। গ্রামের বুড়িরা বলে, মায়া এখনো হরির জন্য অপেক্ষা করে, আর যেই জমিদার বাড়িতে পা দেয়, তাকে মায়া তার সঙ্গে নিয়ে নেয়। কেউ কেউ বলে, পূর্ণিমার রাতে বাড়ির ছাদে এখনো মায়ার কান্না শোনা যায়। আর কেউ যদি খুব কাঁধে থাকে, সে দেখতে পায় কালো শাড়ির ছায়া, যে বলে,
হরি, তুমি এসেছো?